সমাপ্ত হতে যাচ্ছে সাকিব আল হাসানের টি-20 ক্যারিয়ার। তাই তো ইন্ডিয়ার বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজে সাকিব আল হাসানকে বাদ রেখেই 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। অপরদিকে তারুণ্যে নির্ভর করে 15 সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে টিম ইন্ডিয়া। বাংলাদেশ বনাম ইন্ডিয়ার মধ্যকার 3 ম্যাচের টি-20 সিরিজে উভয় দলের স্কোয়াড, সম্ভাব্য একাদশ এবং টি-20 সিরিজের ম্যাচগুলো কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, লয়াল কটন ইন বিডি প্রেজেন্টস ক্রিকেট আপডেটে আপনাকে স্বাগত। 2 ম্যাচের টেস্ট ও 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে ইতিমধ্যেই ইন্ডিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। যেখানে প্রথম টেস্ট ম্যাচটা ইন্ডিয়ার কাছে হেরেছে বাংলাদেশ, দ্বিতীয় টেস্ট ম্যাচটা চলমান রয়েছে। 2 ম্যাচের টেস্ট সিরিজ শেষ হলেই 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ ও ইন্ডিয়া, দুইটি দলই। বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যকার এই 3 ম্যাচের টি-20 সিরিজটা অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে বাংলাদেশের খেলোয়াড়দের জন্য, কেননা সামনে নভেম্বর মাসেই অনুষ্ঠিত হবে ইন্ডিয়ার সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল। ইন্ডিয়ার খেলোয়াড়দের বিপক্ষে যদি ভালো পারফরমেন্স করতে পারে বাংলাদেশের খেলোয়াড়রা, তাহলে অবশ্যই আইপিএল এর ফ্র্যাঞ্চাইজির একটা বিশেষ নজর থাকবে বাংলাদেশি খেলোয়াড়দের প্রতি এবারের 2025 আইপিএল এর নিলামে। তাই তো অবশ্যই বাংলাদেশের খেলোয়াড়রা যদি ইন্ডিয়ার বিপক্ষে ভালো কিছু করতে পারে, তাহলে অবশ্যই 2025 আইপিএল এর নিলামে অবশ্যই ভালো একটা নজর থাকবে বাংলাদেশি খেলোয়াড়দের দিকে। যাই হোক, এই বাংলাদেশ বনাম ইন্ডিয়ার মধ্যকার 3 ম্যাচের টি-20 সিরিজের সময়সূচি ও স্কোয়াডটা আমরা এক নজরে দেখে নেব। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে দেখে। তো চলুন প্রথমে আমরা দেখে নেই এই বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যকার 3 ম্যাচের টি-20 সিরিজের সময়সূচি। তো বাংলাদেশ বনাম ইন্ডিয়ার মধ্যকার 3 ম্যাচের টি-20 সিরিজের প্রত্যেকটি ম্যাচে কিন্তু শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30 এবং ভারতীয় সময় সন্ধ্যা 7টায়। যেখানে প্রথম টি-20 ম্যাচটা অনুষ্ঠিত হবে 6 অক্টোবর রবিবার। 6 অক্টোবর রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30 ইন্ডিয়ার গোয়ালিয়র ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম টি-20 ম্যাচটি। এরপর দ্বিতীয় টি-20 ম্যাচ রয়েছে 9 অক্টোবর বুধবার। 9 অক্টোবর বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30 দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টি-20 ম্যাচটি। এবং এই সিরিজের টি-20 সিরিজের তৃতীয় ও শেষ টি-20 ম্যাচটি রয়েছে 12 অক্টোবর শনিবার। 12 অক্টোবর শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30 হায়দ্রাবাদের রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ টি-20 ম্যাচটি। তো এই 3টি টি-20 ম্যাচের সিরিজে কত ব্যবধানে সিরিজ জয়লাভ করতে পারে কোন দল, অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়া কিন্তু বাংলাদেশ ও ইন্ডিয়ার মাঝে যে কয়টি টি-20 ম্যাচ অনুষ্ঠিত হয়েছে তার মাঝে মাত্র একটিতে জয়লাভ করতে পেরেছে কিন্তু বাংলাদেশ, বাকি সবগুলো ম্যাচে কিন্তু ইন্ডিয়া জিতেছে। তো এবারের যে 3 ম্যাচের টি-20 সিরিজ, এই 3 ম্যাচের টি-20 সিরিজে বাংলাদেশ কয়টি ম্যাচ জিততে পারবে বা আদৌ জিততে পারবে কিনা এই বিষয়ে অবশ্যই আপনারা মন্তব্য করবেন কমেন্ট বক্সে। তো আপনাদেরকে একটি বিষয় জানিয়ে দিই যে সামনেই তো কিন্তু বাংলাদেশের প্রিমিয়ার লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল অনুষ্ঠিত হবে এবং তারপরে কিন্তু রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। তো বিপিএল, আইপিএল সহ খেলাধুলার জগতের যে কোনো ধরনের জার্সি কিন্তু আপনারা চাইলেই অর্ডার করতে পারবেন লয়াল কটন ইন বিডি থেকে। পছন্দের দলের জার্সিতে আপনার নাম, পছন্দের জার্সির নাম্বার সহ অর্ডার করলে অর্ডার কনফার্মের 2 থেকে 3 দিনের মধ্যে হোম ডেলিভারির মাধ্যমে আপনার হাতে জার্সি পৌঁছে দেবে লয়াল কটন ইন বিডি। তাই তো খেলাধুলা জগতের যে কোনো ধরনের জার্সি আপনারা পেতে চাইলে যোগাযোগ করবেন লয়াল কটন ইন বিডিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো যাই হোক, আমরা সময়সূচিটা দেখে নিলাম। চলুন এখন আমরা দেখে নেই উভয় দলের স্কোয়াড। বাংলাদেশ ও ইন্ডিয়া দুই দলেরই ঘোষণা করা যে স্কোয়াডটা রয়েছে সেই স্কোয়াডে কোন কোন খেলোয়াড় জায়গা পেয়েছে। তো প্রথমে যদি আমরা ইন্ডিয়ার স্কোয়াডটা দেখি, 15 সদস্যের স্কোয়াড। তো ইন্ডিয়ার 15 সদস্যের স্কোয়াডে কিন্তু ব্যাটসম্যান রয়েছে কিন্তু টোটাল 5 জন। 5 জন ব্যাটসম্যানের মাঝে অধিনায়ক রয়েছেন সূর্য কুমার যাদব বা সূর্য কুমার যাদব। এরপর 2 নম্বরে রয়েছে রিঙ্কু সিং, 3 নম্বরে রয়েছে রিয়ান পরাগ। এরপর কিন্তু 4 নম্বরে রয়েছে সঞ্জু স্যামসন, 5 নম্বরে রয়েছে জিতেশ শর্মা। তো সঞ্জু স্যামসন ও জিতেশ শর্মা এই দুজনকে কিন্তু উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে দলে রাখা হয়েছে। এরপর কিন্তু 6 নম্বরে অবস্থান করছে অলরাউন্ডার। 6 থেকে 10 পর্যন্ত 5 জন রয়েছে কিন্তু অলরাউন্ডার। তো 6 নম্বরে রয়েছে অভিষেক শর্মা, 7 নম্বরে হার্দিক পান্ডিয়া, 8 নম্বরে নীতিশ কুমার রেড্ডি, 9 নম্বরে শিভাম দুবে, 10 নম্বরে রয়েছে ওয়াশিংটন সুন্দর। তো এই ছিল কিন্তু ব্যাটসম্যান ও অলরাউন্ডারদের তালিকা। এখন রয়েছে 5 জন প্রফেশনাল বোলার। তো 5 জন প্রফেশনাল বোলারের মাঝে কিন্তু 11 নম্বরে রয়েছে রাভি বিষ্ণয়, 12 নম্বরে ভারুণ চক্রবর্তী, 13 নম্বরে আর্শদীপ সিং, 14 নম্বরে হর্ষিত রানা এবং 15 নম্বরে রয়েছে কিন্তু তরুণ পেসার মায়াঙ্ক যাদব। আইপিএল এ গতির ঝড় তোলা মায়াঙ্ক যাদবকে কিন্তু টি-20 দলে অন্তর্ভুক্ত করেছে বিসিসিআই। তো যাই হোক, ইন্ডিয়ার ঘোষণা করা এই 15 সদস্যের দলে আপনি কোন খেলোয়াড়কে মিস করতেছেন, অবশ্যই সেই খেলোয়াড়ের নামটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো অবশ্যই ঋষভ পান্টকে কিন্তু এই 15 সদস্যের দলে রাখা যেত বা
বিবেচনা করা যেত, এই বিষয়ে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সাথে কোন 11 জনকে নিয়ে কিন্তু একাদশ সাজাতে পারে বলে আপনার মনে হচ্ছে ইন্ডিয়া দল, তো সেই একাদশটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। চলুন এখন আমরা কিন্তু দেখে নেব বাংলাদেশের ঘোষণা করা 15 সদস্যের স্কোয়াড। তো বাংলাদেশের ঘোষণা করা 15 সদস্যের স্কোয়াডে অধিনায়ক হিসেবে রয়েছে কিন্তু নাজমুল হোসেন শান্ত, এরপর 2 নম্বরে রয়েছে তানজিদ হাসান তামিম, 3 নম্বরে দেখতে পাচ্ছেন তরুণ ওপেনার পারভেজ হোসাইন ইমন, 4 নম্বরে রয়েছেন তাওহিদ হৃদয়, 5 নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ, 6 নম্বরে লিটন কুমার দাস, 7 নম্বরে জাকের আলী। তো এখানে কিন্তু 6 ও 7 নম্বরে যে দুজনকে দেখছেন দুজনে কিন্তু উইকেট কিপার ব্যাটসম্যান। এরপর অলরাউন্ডার যদি আমরা দেখি সেক্ষেত্রে মেহেদী হাসান মিরাজ রয়েছে কিন্তু 8 নম্বরে, 9 নম্বরে শেখ মাহেদী হাসান, 10 নম্বরে রয়েছে রিশাদ হোসাইন। তো এই কিন্তু আপনার অলরাউন্ডারদের তালিকা। এখন যদি আমরা প্রফেশনাল বোলারদের তালিকা দেখি সেখানে কিন্তু 5 জন রয়েছে। তো 5 জন প্রফেশনাল বোলারের মাঝে 11 নম্বরে রয়েছে মোস্তাফিজুর রহমান, 12 নম্বরে তাসকিন আহমেদ, 13 নম্বরে শরীফুল ইসলাম, 14 নম্বরে রয়েছে তানজিম হাসান সাকিব এবং 15 নম্বরে রয়েছে তরুণ স্পিনার রাকিবুল হাসান। তো রাকিবুল হাসানকে শুধুমাত্র স্পিনার বললে ভুল হবে, একজন অলরাউন্ডারও বলা যেতে পারে রাকিবুল হাসানকে। তো যেহেতু শুরুর দিকে দলের জায়গা পেয়েছে রাকিবুল হাসান, তো শুরুর দিকে কিন্তু বোলার হিসেবে কিন্তু তাকে দলে বিবেচনা করবে টিম ম্যানেজমেন্ট। তো যাই হোক, বাংলাদেশের ঘোষণা করা 15 সদস্যের যে দল সেখানে কিন্তু দীর্ঘদিন পর টি-20 দলে অনুপস্থিত দেখা যাচ্ছে সাকিব আল হাসানকে। তো সাকিব আল হাসানের টি-20 ক্যারিয়ারের ইতি বা সমাপ্তি ঘটেছে, এখান থেকে কিন্তু সেটা নিশ্চিত হওয়া যাচ্ছে যে সাকিব আল হাসানের টি-20 ক্যারিয়ারের সমাপ্তি ইতিমধ্যেই হয়েছে, যেটি এর আগেও প্রেস কনফারেন্সে সাকিব আল হাসান জানিয়েছেন এবং প্রায় আনুষ্ঠানিকভাবে কিন্তু বিদায়টা প্রায় নিশ্চিত বলা চলছে। তো সাকিব আল হাসানের পরিবর্তে কিন্তু অলরাউন্ডার হিসেবে এবার টি-20 দলে ডাক পেয়েছেন কিন্তু মেহেদী হাসান মিরাজ। গত টি-20 ক্রিকেট বিশ্বকাপেও কিন্তু মেহেদী হাসান মিরাজকে দলে রাখা হয়নি। তো যেহেতু সাকিব আল হাসান নেই, একজন অলরাউন্ডার, একজন মেইন অলরাউন্ডারকে দলে প্রয়োজন, সেই হিসাবে কিন্তু মেহেদী হাসান মিরাজকে সম্ভবত দলে যুক্ত করা হয়েছে সাকিব আল হাসানের জায়গায়। তো সাকিবের পরিবর্তে সাকিবের যে জায়গা সেটা অবশ্যই নিতে পারবে না মেহেদী হাসান মিরাজ, তবে মেহেদী হাসান মিরাজ একজন ভালো মানের অলরাউন্ডার হতে পারবে, এটা কিন্তু আমরা আশা রাখতেই পারি। এছাড়াও দেখতে পাচ্ছেন পারভেজ হোসাইন ইমনও কিন্তু এর আগে এশিয়া কাপে খেলার সুযোগ পেয়েছিল, একটি মাত্র ম্যাচ খেলেছিল। তো তারপরে কিন্তু আরো একটি সিরিজে তাকে দলে রাখা হয়েছিল, কিন্তু একাদশের সুযোগ দেওয়া হয়নি। তো যাই হোক, এবার ভারতের বিপক্ষে 3 ম্যাচের যে সিরিজ, এখানে অবশ্যই কমপক্ষে 2টি ম্যাচে যেন পারভেজ হোসেন ইমনকে সুযোগ দেওয়া হয় এমনটি আমরা আশা রাখবো। এবং তানজিদ হাসান তামিম, তিনি কিন্তু বাংলাদেশে ওপেনার হিসেবে কিন্তু প্রায় শুরু করলেও তিনি কিন্তু তার জায়গাটা পাকাপোক্ত করতে নিজের যে পারফরমেন্স সেটি কিন্তু ইতিমধ্যে দেখিয়েছে এবং ধারাবাহিকতা রক্ষা করলে অবশ্যই তিনি কিন্তু বাংলাদেশের ওপেনিং এর যে জায়গা সেটা কিন্তু নিজের দখলে রাখতে পারবেন। তো সৌম্য সরকারকে কিন্তু দল থেকে বাদ দেওয়া হয়েছে, এর আগের সিরিজে সৌম্য সরকার থাকলেও এই সিরিজে কিন্তু নেই সৌম্য সরকার। এছাড়াও কিন্তু জাকের আলী আনিককে দেখতে পাচ্ছেন, রিশাদ হোসাইন। তো রিশাদ হোসাইন কিন্তু বরাবরের মতোই বাংলাদেশে শ্রীলঙ্কা সিরিজে যে পারফরমেন্সটা করেছে সেখান থেকে কিন্তু রিশাদকে বাদ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। সব মিলিয়ে বাংলাদেশের যে একাদশটা সেটি কেমন হতে পারে অবশ্যই কমেন্টে জানতে ভুলবেন না। এবং এখানে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদকে আপনারা দেখতে পাচ্ছেন টি-20 দলে, যে মাহমুদুল্লাহ রিয়াদকে গত 2024 টি-20 বিশ্বকাপের আগের যে টি-20 বিশ্বকাপ 2022 টি-20 ক্রিকেট বিশ্বকাপ হয়েছিল সেখানে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদকে দেখা যায়। তো মাহমুদুল্লাহ রিয়াদকে সেই টি-20 বিশ্বকাপে বাদ দেওয়ার পর 24 টি-20 ক্রিকেট বিশ্বকাপে রাখা হয়েছিল এবং সাকিব আল হাসানকে এখন বর্তমানে বাদ দেওয়া হয়েছে। মানে সাকিব আল হাসান কিন্তু টি-20 থেকে অবসর নিয়েছেন, কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু এখনো টি-20 দলে রয়েছে। দেখা যাক তার পারফরমেন্সটা ধরে রাখতে পারে কিনা। যদি মাহমুদুল্লাহ রিয়াদ এই সিরিজে ভালো কিছু করতে না পারে তাহলে হয়তো বা মাহমুদুল্লাহ রিয়াদকে পরবর্তী সিরিজে নাও দেখা যেতে পারে। যাই হোক, তারুণ্য নির্ভর একটা টি-20 দল হতে চলেছে বাংলাদেশের, যেটি কিন্তু লক্ষ্য করা যেতে পারে এবং সেখানে কিন্তু নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক রাখা হয়েছে। তো নাজমুল হোসেন শান্তকে 3 ফরম্যাটের অধিনায়ক দেওয়ার ব্যাপারে অনেকটা প্রশ্ন রয়ে যায় বা প্রশ্ন থাকে, যে টেস্ট ও ওয়ানডেতে নাজমুল হোসেন শান্তকে ক্যাপ্টেন্সি দেওয়াটা সঠিক হলেও টি-20 ক্রিকেটে নাজমুল হোসেন শান্তকে ক্যাপ্টেন্সি দেওয়াটা অনেকটাই প্রশ্নবিদ্ধ করে অনেক জায়গাতে। তো এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। তো অনেক বিষয় আলোচনা করলাম, তো কোথাও ভুল হলে অবশ্যই আমাদেরকে সেই বিষয়টি জানিয়ে দিবেন, আমাদের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি। তো যাই হোক, আপনাদেরকে যদি সাকিব আল হাসানের আমরা টি-20 ক্যারিয়ারের একটু সংক্ষিপ্ত পরিসংখ্যান দেখাই, যেহেতু সাকিব আল হাসান তার অবসর ঘোষণা করার পর এটি প্রথম টি-20 সিরিজ যেখানে সাকিব আল হাসান নেই, অবসর ঘোষণার পরে প্রথম সিরিজ যেখানে সাকিব আল হাসান অনুপস্থিত। তো সেই হিসাবে কিন্তু সাকিবের সম্মানার্থে আমরা কিন্তু তার টি-20 ক্যারিয়ারের হালকা পরিসংখ্যান দেখে নেব। তো সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে টি-20 ম্যাচ খেলেছে, আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলেছে 129টি ম্যাচের মধ্যে 126টি ম্যাচে তিনি ব্যাট করার সুযোগ পেয়েছে। তো প্রথমে আমরা ব্যাটিং ক্যারিয়ারটা দেখবো টি-20-র। তো 129টি ম্যাচের মধ্যে 126টি ইনিংসে তিনি ব্যাট করার সুযোগ পেয়েছে। সাকিব আল হাসান এই 126টি ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়ে 16টা ইনিংসে কিন্তু নট আউট ছিল। এরপর সাকিব আল হাসান 129 ম্যাচে রান করেছেন 2551 রান করেছে সর্বমোট সাকিব আল হাসান, যেখানে সর্বোচ্চ রান কিন্তু সাকিবের 84 রান। তো টি-20 ক্রিকেটে সাকিব আল হাসান সেঞ্চুরি করতে পারেনি এখনো। তো
তো যাই হোক, সাকিব আল হাসানের এভারেজ 23.19। এরপর কিন্তু সাকিব আল হাসান সর্বমোট বল ফেস করেছে টি-20 ক্রিকেটে, সর্বমোট বল ফেস করেছে 2104টি বল ফেস করেছে সাকিব, এবং তার স্ট্রাইক রেট 121.25। সাকিব আল হাসানের টি-20 ক্রিকেটে কোনো সেঞ্চুরি নেই, ডাবল সেঞ্চুরি তো টি-20 ক্রিকেটে হওয়ার সম্ভাবনা কোনো খেলোয়াড়েরই থাকে না, এবং অর্ধশতক বা 50 রয়েছে 13টি। সাকিব আল হাসান টি-20 ক্রিকেটে সর্বমোট 4 হাঁকিয়েছেন 258টি এবং 6টা হাঁকিয়েছেন 53টি। তো এই ছিল কিন্তু সাকিব আল হাসানের সেই লম্বা টি-20 ক্যারিয়ার, যেখানে 129টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে। তো সাকিবের ব্যাটিং ক্যারিয়ার, টি-20তে ব্যাটিং ক্যারিয়ারটা যদি আমরা দেখি, তো 129টি ম্যাচের মাঝে সাকিব 126টি ইনিংসে বল করার সুযোগ পেয়েছে, যেখানে কিন্তু সাকিব আল হাসান সর্বমোট বল করেছেন 2745টি। সাকিব আল হাসান সর্বমোট রান দিয়েছেন, তার টি-20 ক্যারিয়ারে বল করে রান খরচ করেছেন 3116 রান কিন্তু দিয়েছেন, এবং সাকিব আল হাসান উইকেট পেয়েছেন 149টি। 129টি টি-20 ক্রিকেট খেলে 149টি উইকেট পেয়েছেন সাকিব আল হাসান, যেখানে তার বেস্ট বোলিং ফিগারটা হলো 5 উইকেটে 20 রান। এটা হলো তার টি-20 ক্যারিয়ারে বেস্ট বোলিং ফিগার। এছাড়াও কিন্তু সাকিব আল হাসানের ইকোনমি 6.81 এবং এভারেজ 20 বোলিং এভারেজ 20.91। বোলিং স্ট্রাইক রেট 18.42 এবং 5 উইকেট পেয়েছেন সাকিব আল হাসান 2 বার। তো যাই হোক, সাকিবের 129টি ম্যাচে সাকিব রান সংগ্রহ করেছে 2551 এবং বল হাতে রান খরচ করেছে কিন্তু 3116। তো টি-20 ক্রিকেটে সাকিব ব্যাট হাতে যে রান সংগ্রহ করেছেন, বল হাতে তার থেকে বেশি রান কিন্তু খরচ করেছেন। তো এই ছিল কিন্তু সাকিব আল হাসানের এই টি-20 দীর্ঘ সময়ের টি-20 ক্যারিয়ারের ব্যাটিং ও বোলিং পারফরমেন্স, যেটি অলরাউন্ডার পারফরমেন্স সাকিব আল হাসানের। তো সাকিব আল হাসানের এই 129 ম্যাচের টি-20 ক্যারিয়ারকে আপনি কিভাবে বিবেচনা করবেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো অনেক বিষয়ই আপনাদেরকে কমেন্ট বক্সে জানতে চেয়েছি, অবশ্যই আপনারা বিষয়গুলো অবশ্যই কমেন্টে আপনার সুন্দর মতামতটি দিতে ভুলবেন না। সর্বশেষ আপনাদেরকে একটি বিষয় জানাতে চাই যে লয়াল কটন ইন বিডিতে কিন্তু আপনারা খেলাধুলা জগতের যে কোনো ধরনের জার্সি পেয়ে যাচ্ছেন। এছাড়াও কিন্তু লয়াল কটন বিডিতে একটা আকর্ষণীয় প্রোগ্রাম চলছে, যেখানে কিন্তু তারা প্রতি মাসে 5টা করে জার্সি গিভওয়ে করবে। প্রতি মাসে 5টা করে জার্সি গিভওয়ে করবে, সেটা হলো প্রতিটি মাসে যতগুলো শুক্রবার আসবে। একটা মাসে কখনো 4টা শুক্রবার আসে, কখনো 5টা শুক্রবারও আসে। প্রতি শুক্রবারে কিন্তু একটা করে জার্সি গিভওয়ে করবে লয়াল কটন ইন বিডিতে। এছাড়াও তাদের যে ফেসবুক পেজ রয়েছে, অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, সেখানে কোনো যে ফলোয়াররা রয়েছে, তাদের অফিসিয়াল ফেসবুক পেজের ফলোয়াররা যারা টপ ফ্যান বা সর্বোচ্চ পয়েন্ট অর্জন করবে, প্রতি মাসে তাদের মাস থেকে একজনকে কিন্তু জার্সি গিভওয়ে করবে। তো যাই হোক, আপনারা যদি লয়াল কটন ইন বিডির সাথে সংযুক্ত থাকেন, তাহলে কিন্তু প্রতি মাসে একটি করে হলেও আপনারা জার্সি ফ্রিতে নেওয়ার একটা সুযোগ থাকছে। এছাড়াও কিন্তু খেলাধুলা জগতের যে কোনো ধরনের জার্সি কিন্তু অর্ডার করতে পারবেন সুলভ মূল্যে লয়াল কটন ইন বিডি থেকে। সেই জার্সিতে আপনার নাম, পছন্দের জার্সি নাম্বার তো লিখে নিতে পারবেন, এবং হোম ডেলিভারির মাধ্যমে লয়াল কটন বিডি আপনার হাতে জার্সি পৌঁছে দেবে। তো বিশ্বস্ততার সাথে যে কোনো ধরনের জার্সি অর্ডার করতে পারেন লয়াল কটন ইন বিডিতে। এছাড়াও কিন্তু আপনাদের এলাকায় বা আপনাদের ক্যাম্পাসে, আপনাদের বিশ্ববিদ্যালয় ভার্সিটিতে যদি কোনো ক্রিকেট, ফুটবল বা যে কোনো ধরনের টুর্নামেন্ট হয়, সেই টুর্নামেন্টে আপনার দলের জার্সি বানানোর প্রয়োজন হয়, তো সেই টিম জার্সিগুলোও কিন্তু আপনারা ডিজিটাল সাবলিমেশন প্রিন্টের মাধ্যমে লয়াল কটন ইন বিডি থেকে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন। তাই খেলাধুলা জগতের সকল ধরনের জার্সির সার্ভিস পাবেন আপনারা লয়াল কটন ইন বিডিতে। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া রয়েছে, সেখান থেকে কিন্তু আপনারা তাদেরকে সরাসরি কল করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারবেন, অথবা কিন্তু তাদের ফেসবুক পেজেও যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, অনেক বিষয় আলোচনা করলাম, তো কোথাও ভুল হলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।